হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিম পিয়া পর্ব ৫৬। রাস্তায় তেমন একটা জ্যাম না থাকায় ঘণ্টাখানেকের মধ্যে বাসায় পৌঁছালো আরিশ। ওরা তখনও নিজের রুমে ডাক্তার সেলিনার সাথে কথা বলছিল। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করতেই বউকে বিছানায় শুয়ে থাকতে দেখে ভদ্রলোক যেন আরও ব্যতিব্যস্ত হয়ে উঠল। তুমি ঠিক আছো? অরার পাশে বসে জিজ্ঞেস করলো আরিশ। সেলিনা আক্তার একটু নড়েচড়ে বসলেন। জি ঠিক আছি, আপনি শান্ত হয়ে বসুন। মিসেস সেলিনা, কি হয়েছে অরার? ডেঙ্গু জ্বর? সন্দেহ করছি তেমন কিছুই হয়েছে, বাকিটা টেস্ট করানোর পর বলতে পারবো। আপনি আগামীকাল ওনাকে নিয়ে হসপিটালে আসুন একবার, তারপর শিওর হয়ে বলতে পারবো। আরিশ ধীরে ধীরে অরার কপালে হাত রাখে, তারপর গলায় স্পর্শ করে দেখে জ্বরটা নেমেছে কিনা বোঝার চেষ্টা। একটু দম নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সে। আঙুলের স্পর্শে মমতা আর অস্থিরতা মিলেমিশে যায় তার চোখে উদ্বেগ। বিছানার পাশে বসা ডাক্তার সেলিনা আক্তার চুপচাপ সবকিছু দেখছিলেন, চোখে তার একরাশ প্রশান্তি, ঠোঁটে অল্প এক টুকরো মুচকি হাসি। রোগী নয়, যেন দুই ভালোবাসার মানুষকে একসাথে পর্যবেক্ষণ করছিলেন তিনি। ঠিক আছে, আমরা আগামীকাল হসপিটালে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জলিল, মানে আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দিয়ে আসবে। সেলিনা একবার অরার দিকে তাকালেন, তারপর মৃদু হেসে আরিশের দিকে ফিরে বললেন, আপনাকেও ধন্যবাদ, আসছি। ওকে, সংক্ষেপে বলল আরিশ। তার মন পড়ে আছে অরার জ্বর ভেজা মুখে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন ডাক্তার সেলিনা আক্তার। আরিশ ওরাকে নিঃশব্দে কোলে তুলে নেয়, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কান্না করছিলে কেন পাখি? ওরা নিচু গলায় বলল, আমার ভয় লাগছিল। আরিশ হালকা এসে গাল ছুঁয়ে বলে, তোমাকে ভীতু জানতাম, তবে এতটা ভীতু সেটা তো কল্পনাও করিনি। চোখ বড় করে তাকায় ওরা, একটু গলা খাকারি দিয়ে সোজা হয়ে বলে, আমি মোটেও ভীতু নই মিস্টার খান। আরিশ ভ্রু উঁচিয়ে তাকায়, ঠোঁটে চাপা হাসি, ইশারায় মাথা কাত করে কৌতুকের সুরে বলে, মিস্টার খান, ওয়াও, বেশ শ্রুতিমধুর লাগলো শুনতে। ওরা মুখ ফিরিয়ে ফেলে একপাশে। হঠাৎ যেন মনে পড়ে যায় নিজের অসুস্থতা। ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, বাড়ির মধ্যে তো মশা নেই, তবু ডেঙ্গু কিভাবে হলো? আরিশ গম্ভীর গলায় বলল, এটা তো আমি জানি না, তবে আজ থেকে বাড়িতে একটা মাছিও ঢুকতে পারবে না। কালই কড়া ওষুধ আনাচ্ছি, সব জায়গায় স্প্রে করাবো। ওরা গভীর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে, চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর মন খারাপ যেন সবকিছু ঢেকে দেয়। যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন কড়া ওষুধে আর কী বা হবে? ভালো লাগে না কিছুই। ঠিক আছে, আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরলেন কেন? ওরা চোখ কুঁচকে জিজ্ঞেস করে। আরিশ একদম গম্ভীর মুখ করে বলে, যেভাবে ফোন করে ভয় পাওয়ার কথা বললে, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। অফিস কাজ এসবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি, হামিংবার্ড। ওরা ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। সে বরকে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে এত ভালোবাসেন? তুমি বাসো না? আরিশ চোখে চোখ রাখে। ওরা লাজুকভাবে মাথা নিচু করে কিছু বলতে যাবে, তার আগে আরিশ হুট করে গালে ছোট্ট একটা কামড় বসায়। ওরা চমকে উঠে বলে, এটা কি হলো? উত্তর দিতে দেরি করার শাস্তি। ভীষণ গম্ভীর ভঙ্গিতে বলল আরিশ, আপনি আর ভালো হবেন না। ওরা বিরক্ত ভঙ্গিতে চোখ ঘুরিয়ে বলল, আমি ভালো হতেও চাই না, ভালোবাসি, এখনই বলো। আরিশ নরম গলায় আদেশ দেয়, আই লাভ ইউ রাগী ভূত। ওরা হাসতে হাসতে বলে। আরিশ ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে ওকে কোলে তুলে নেয়। ওরা আঁতকে উঠে জিজ্ঞেস করে, আবার কি হলো? তেমন কিছু না, আমি ফ্রেশ হব, তুমি পাশের চেয়ারে বসে থাকবে, শুধু আমায় দেখতে থাকতে। আরিশ বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, কি? ওরার চোখ কপালে তোলে। কেন থাকবে না? আরিশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমার শীত লাগছে, ওয়াশরুমে ঠান্ডা পানি, ভালো লাগছে না, প্লিজ এখানে বিছানাতেই বসে থাকতে দিন। অরার মায়াভরা গলায় অনুনয় করে। আরিশ ওর মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে যায়। সত্যিই তো, মেয়েটার শরীর খারাপ। ঠিক আছে, আগে সুস্থ হও, তারপর একদিন হবে। কি হবে? অরার কণ্ঠে সন্দেহ। নাথিং, বসো, ফ্রেশ হয়ে আসছি। আরিশ বলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আচ্ছা। ওরা বিছানায় হেলান দিয়ে বসে পড়ে। ওর চোখে এখন একরাশ শান্তি। মনে মনে ভাবে, এই ভদ্রলোকের সব কিছু অতিরিক্ত, কিন্তু তবুও মানুষটা বড্ড বেশি আপন। গাড়িতে উঠে বসে স্বামীর নম্বরে কল দিলেন সেলিনা। সামনে বসে চুপচাপ গাড়ি চালাচ্ছে জলিল। হ্যালো সোয়েব, আমার না একদম ভালো লাগছে না। কণ্ঠে একটা চাপা অভিমানের ছায়া। আসলে ইচ্ছে করেই এমন বলেছিলেন তিনি। অপর পাশ থেকে কী উত্তর এলো তা স্পষ্ট শোনা গেল না। তবে সেলিনার চোখের ভঙ্গিমা বদলে গেল। পর মুহূর্তেই ঠাস করে কল কেটে দিলেন তিনি।
ভেতর ভেতরে রাগে ফুঁসছিলেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ বাড়ি গিয়ে মহা ঝামেলা বাঁধাবেন, ছাড়বেন না সোয়েবকে। মনে মনে তুলনা চলে এলো, খান সাহেব কি পরিমাণ পাগল তার স্ত্রীর জন্য, কি দরদ কি যত্ন। অথচ সোয়াইব, যার সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল, সেই মানুষটাও আজ আর ভালোবাসার ছায়া ফেলে না তার উপর। সোয়েব তো কখনো সেলিনার জন্য আরিসের মতো তো দূরের কথা, একচুল পরিমাণ কেয়ারও করেনি। আর আরিশ অপছন্দের বিয়ে করেও বউয়ের পেছনে এতটা পাগল। সেলিনার বুকের ভেতরটা কেমন করে ওঠে, চোখের পাতা ভার হয়ে আসে, কিন্তু কাঁদেন না, শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলেন, নিজেকে সংবরণ করতে চান। পৃথিবীর সব অভিমান সব দুঃখ যেন একা তিনিই বয়ে বেড়াচ্ছেন। অরার শরীর খারাপের খবর শুনে তামান্নার মন একেবারে ভেঙে গেছে। বিয়ের মতো আনন্দের সময় যদি ভাবি অসুস্থ থাকেন, তাহলে তো কিছুই ঠিকভাবে উপভোগ করা যাবে না। আনমনে ছাদে দাঁড়িয়েছিল তামান্না, চাঁদের আলোয় চারিদিক নিঃশব্দ, সাদা এক নিস্তব্ধতা যেন চারপাশে ছড়িয়ে আছে। এই তামু। তামান্না চমকে তাকায়, পাশে এসে দাঁড়িয়েছে তালহা। হুম। ওর কণ্ঠে অন্যমনস্কতা। তালহা পাশেই দাঁড়িয়ে কাঁধে হাত রাখে, তারপর নিজের দিকে একটু ঘুরিয়ে নেয় তামান্নাকে। এত মন খারাপ করে আছো কেন? ভাবির শরীর খারাপ, আর জানো আমার মনটা কেমন কুডাকছে। তালহা স্নেহভরে বলে, কিছু হবে না ভাবি, ঠিক হয়ে যাবে, তুমি একটু বেশি টেনশন করছো। তামান্না দীর্ঘশ্বাস ফেলে, তালহা সেই সুযোগে ওকে আলতো করে বুকে জড়িয়ে নেয়। আচমকা তালহার এমন স্পর্শে কিছুটা বিস্মিত হয়ে ওঠে তামান্না। ছেলেটা যে দিন দিন কতটা দুষ্ট হয়ে যাচ্ছে। লাজে মাথা নিচু করে রইল সে। এয়ারপোর্টে গেলেন না, আপা একাই আসবেন? তামান্না প্রশ্ন করল, গলা ভিজে কিছুটা। সাবিয়া নিজেই মানা করেছে যেতে, বলল গাড়ি পাঠালেই চলে আসবে। জলিল গেছে, এতক্ষণে হয়তো বাসার কাছাকাছি পৌঁছেও গেছে। তাহলে তো ভালোই। হুম, তামু শোনো। জি বলুন। না। তালহা মুখ দিয়ে শব্দটুকু করে, চুমু দেয়নি, কেবল শব্দ করেছে। তামান্না লজ্জায় সরে দাঁড়ায়, ভুরু কুঁচকে বলে, এসব কি? তালহা খিলখিলিয়ে হেসে উঠে বলে, মনের চুমু বড় চুমু, টাচ তো করিনি, মুখে একটু শব্দ করলাম, এই আর কি। তামান্না এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ফিক করে হেসে ওঠে। তারপর না কিছু বলেই ছাদ থেকে একা একা নেমে যেতে থাকে। আর তালহা দাঁড়িয়ে আছে চুপচাপ। তামান্না ভাটিয়া বড্ড লাজুক, তাকে ঠিক করে কিভাবে নিজের করে পাবে, এই চিন্তাতেই ডুবে গেল ছেলেটা। রাত 10টার দিকে খানবাড়িতে এসে পৌঁছালো সাবিহা। এতগুলো মাস পর একমাত্র মেয়েকে কাছে পেয়ে তাসলিমা খাতুনের খুশি আর কে দেখে। তালহাও বোনের আশাতে অনেক খুশি হয়েছে। বিয়েতে এবার পুরো আনন্দ করতে পারবে সে। সাবিহার আগমনে আরিশের অবশ্য কোনো নড়নচড়ন নেই। সাবিহার যাওয়া আসার তার কিছু যায় আসে না। পুরনো সব কিছু ভুলে ওরা সাবিহার সাথে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছে। সাবিহা ওরাকে নিজের ভাবি হিসাবে মেনে নিয়েছে। মাসে দিন যায়, বয়ে চলে সময়। অরাকে নিয়ে বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল আরিশ। ডাক্তারের প্রাথমিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তারা শিওর হন ওরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তবে ভয়ের কিছু নেই, এখনো প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে। ডাক্তার সেলিনা আক্তার পর্যাপ্ত বিশ্রাম, তরলজাত খাবার এবং নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। ভালোভাবে যত্ন নিলে ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ডাক্তার সেলিনা বললেন, মিস্টার খান টেনশন করবেন না, আশা করি নিয়মমাফিক ওষুধ নিলে ওরা শিগগিরই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কেবিনে বসে আছে অরা আর আরিশ। অরার মুখ চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ। রক্ত পরীক্ষার সময় সে ভীষণ ভয় পেয়েছিল। ওকে মিসেস সেলিনা, আসছি। সেলিনা কিছু বলতে চাইলেও চুপ রইলেন। পরে অরার সাথে ফোনে কথা বলে নেবেন এমনটা ভাবলেন। অরাকে নিয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলো আরিশ। কেবিনের বাইরে আসতেই হুট করেই অরাকে কোলে তুলে নিল। অরা একটু চমকালো, কি করছেন এসব? আরে এটা বাড়ি নয়, হসপিটাল। তাতে কি, তুমি দুর্বল, হেঁটে গেলে কষ্ট হবে। ওরা জানে এই ভদ্রলোককে বারণ করা যায় না, তাই চুপ করে থাকলো। হাসপাতালের লোকজন আরিশের এই আচরণ দেখে হাসতে লাগলো, আর আরিশ তাতে পাত্তা দিল না। গাড়িতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এত কেয়ার করেন, অথচ নিজের হাতেই মাঝে মধ্যে আঘাত করেন। অদ্ভুত মানুষ। আরিশ ড্রাইভিং সিটে বসে অরার হাত পেছনে চেপে ধরে বলল, তোমাকে সুখ দিলেও দেব, কষ্ট দিলেও আমিই দেব, হামিংবার্ড। অন্য কাউকে তোমার কাছে আসতে দেব না। হুম, ঠিক। বলো। চলুন, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আরিশ ধীরে ধীরে অরার হাত ছেড়ে দিল এবং শান্ত কণ্ঠে বলল, বিয়েতে বেশি হইচই করবে না, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। হুম, আমি জানি। গাড়ি এগিয়ে চলল আর ওরা আরিশের কথায় চলতে থাকলো। সকালটা আজ হালকা মেঘলা, সূর্যের কিরণ ধীরে ধীরে আকাশ ছুঁয়ে উঠছে।
পাখির কুজন ভোরের নীরবতায় মধুর সুর তোলা শুরু করেছে। বাতাসে লেগে আছে সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ। শহর জুড়ে ধীরে ধীরে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়েছে। এই যে সুন্দরী, তোমার ফোন বন্ধ ছিল কেন? গতকাল রাতে ঘুমের ঘোরে কি বলেছি নিজেও জানি না। কল রিসিভ হতেই এক নাগাড়ে কথা বলে একটু দম নিল মেহরাব। সাবিয়া ডাইনিং রুমে বসে আছে, সকালে নাস্তা করছে সবাই। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। পরে? পরে কেন? শোনো সাবিয়া, আমি যদি কিছু ভুলভাল বকে থাকি তার জন্য সরি। সাবিয়া সবার দিকে দেখে নিল একবার, মৃদু হেসে বলল, আপনি কোথায়? বাসায়। ওকে। সাবিয়া এতটুকু বলে কল কেটে দিল। মুখের ওপর কল কাটাতে মন খারাপ হয়ে গেল মেহেরাবের। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ফোনের নোটিফিকেশনে শব্দে চমকে উঠল সে। সাবিয়া টেক্সট করেছে, একটা কফি শপের ঠিকানা। কার সাথে কথা হচ্ছিল তোর? ভাইয়ের প্রশ্নে কিছুটা বিব্রত হলো সাবিয়া। আরিশ খাওয়া শেষ করে অরার খাওয়ার দিকে নজরদারি করতে ব্যস্ত। তালহা সতর্ক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। মেহরাবের সাথে আরিশ ভাইয়ের বন্ধু? ভ্রু উঁচুয়ে শুধালো তালহা, ওনার সাথে তোর কিসের কথা? এমনি মাঝে মধ্যে কথা হয়, বিশেষ কিছু না। ও। তাসলিমা খাতুন বললেন, কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো তালহা, বিয়ের মাত্র 2 দিন বাকি। তোরা এত সব কেনাকাটা করবি কখন? মাঝখানে আরিশ বলে, চাচি আপনি এত চিন্তা করবেন না, সময় মতো সবকিছু হয়ে যাবে। স্বস্তি নিঃশ্বাস ফেলেন তাসলিমা। আরিশ যখন বলেছে তখন সত্যি চিন্তার কিছু নেই। খাওয়া শেষে ওরা সোজা নিজের রুমে চলে গেল। আরিশ 7 দিন অফিস বন্ধ করে দিয়েছে। বিকেলে সবাই শপিং করতে যাবে। আপাতত কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আচ্ছা পাখি, তুমি কি আমার উপর বিরক্ত হও? হঠাৎ এমন প্রশ্ন শুনে ওরা একটু অবাক হয়ে বলল, আপনার মাথায় এমন প্রশ্ন কোথা থেকে এলো? কি জানি, হঠাৎ মনে হলো। আপনার মনের ভুল এগুলো হয়তো। আরিশ কথা বলতে বলতে ওরাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে দিল। ওরা আরিশের দিকে তাকিয়ে রইল কেবল। কি করবে সে দিন দুপুরে এসব? দরজা খোলা আছে, থাকুক। আরিশের চোখে মুখে ছিল এক অদ্ভুত নেশা, যা ওরার মনে জটিল অনুভূতি তৈরি করলো। সে বুঝতে পারছিল না কি করবে। এত কাছে আসা তার ভালো লাগছে না। যদি কেউ চলে আসে। চিন্তাটা লাজ লজ্জার সাথে মিশে অরাকে আরো অস্থির করে তুলল। আরিশ প্লিজ। কিন্তু কথা শেষ করার আগে আরিশ তার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। বিছানার সাথে দুহাত চেপে ধরে অরার সামান্য নড়াচড়া পর্যন্ত ঠেকিয়ে দিল সে। ওরা কিছু বলতে চাইলেও শব্দ যেন আটকে গেল গলায়। আরিশ যেন তার সমস্ত শক্তি এক জায়গায় ছড়িয়ে দিল। ধীরে ধীরে তার স্পর্শ কমিয়ে হাত ছেড়ে দিল। অরার শরীর নেতিয়ে পড়ল। আর এবার আরিশ অরার 2 হাত মাথার উপরে তুলে ধরে বলল, আমি বাড়িতে থাকতে কেউ রুমে আসবে না ডার্লিং। অহেতুক মুড নষ্ট করছো। দিন দুপুরে আপনার মুড আসে? মুড আসার জন্য দিন-রাত, সকাল-সন্ধ্যা কিংবা মধ্যরাতের কোনো সীমা নেই। কথা শেষ করে আবারও অরাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল আরিশ। তার স্পর্শে অরার ঠোঁট, গলা, গাল থেকে ঘাড় পর্যন্ত যেন মুচড়ে যেতে লাগলো। ভদ্রলোকের সবকিছু ঠিক আছে, শুধু কাছে আসার সেই অতিরিক্ত ধরনটা ব্যতীত।